আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাতে আসলে বাংলাদেশে দুইটা পক্ষ দেখা যাচ্ছে। একটা পক্ষ বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অসাধারণ সিদ্ধান্ত নিচ্ছে, আরেকটা পক্ষ বলতেছে যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আইসিসি ইভেন্টে যাওয়া উচিত, এতটুকু বাড়াবাড়ি করা প্রয়োজন না। আমি আসলে এই ভিডিওটা এই জন্যই করছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো আসলে আইডিয়াল হচ্ছে কিনা। প্রথমত, যে আইপিএল এটা একটা ডোমেস্টিক প্রিমিয়ার লিগ, এটা কিন্তু হচ্ছে আপনার বিসিসিআই, আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু এটা রান করে, এটা দিক নির্দেশনা এবং এটা দেখাশোনা করে, অথবা এটার গার্ডিয়ান বলা যায়। তো বিসিসিআই কিন্তু প্রত্যেকটা দেশকে, প্রত্যেকটা ক্রিকেট বোর্ডকে চিঠি দেয় যে আপনাদের দেশের প্লেয়ারগুলো আমাদের লিস্ট দিন, আমরা এটা নিলামে তুলবো, আইপিএল এর অকশনে তুলবো। তার মানে যে ক্রিকেট বোর্ডদেরকে তারা নাম পাঠাতে পারে প্লেয়ারদের, অবশ্যই তারা কিন্তু একটা দেশের রিপ্রেজেন্টেটিভ। সো বাংলাদেশ থেকে বিসিবি 10টা প্লেয়ারের নাম পাঠিয়েছিল, তো এই 10 জনই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এটা কিন্তু কোনো প্রাইভেট এন্টিটি বা প্রাইভেট অথরিটি না যে এখানের মধ্যে আমার দেশকে রিপ্রেজেন্ট করছে না, বা এমন কিছু যেখানে বাংলাদেশ বা একটা দেশের নামটা আসছে না। তাহলে ওই জিনিসটা অন্যভাবে চিন্তাভাবনা করা যেত। এখন এখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর লিস্টে নাম দেওয়া হয়েছিল, অকশনে নাম দেওয়া হয়েছিল। সেখানের ওনাররা অলমোস্ট তিনটা দলের ওনার তাকে নিয়ে বিডে অংশগ্রহণ করেছিল, যেখানের মধ্যে কেকেআর লাস্টে মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল। তো একদম আমাদের নিলামের শেষে প্রায় সপ্তাহখানেক পর আমাদের বাংলাদেশের ময়মনসিংহে যে দীপুচন্দ্র দাস নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি স্ট্রংলি কন্ডেম করি। এটা যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, যে কোনো জায়গায় এটা কোনোভাবেই, যে বিষয়টা ঘটেছে এটা কোনোভাবেই মানা যায় না, এবং আমরা রাষ্ট্রের কাছে সর্বোচ্চ শাস্তিটা আমরা প্রত্যাশা করি, এটা আমরা স্ট্রংলি কন্ডেম করি। তো যে বিষয়টা ঘটেছে সেটা আসলে মানা যায় না। তো ভারত অবশ্যই তাদের দেশের ইনার পলিটিক্যাল একটা প্রেশার আছে, বা ভারত যেটা করেছে এবং যেটা করতে পারতো সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের দেশে, সেটাতে তাদের দেশের ফরেন মিনিস্ট্রি অথবা তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা বারবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেশার ক্রিয়েট করতে পারতো, চিঠি দিতে পারতো, কনসার্ন দেখাতে পারতো, ক্ষোভ দেখাতে পারতো, নিন্দা জানাতে পারতো, নিয়মিত প্রেশারে রাখতে পারতো যে আপনাদের দেশের মধ্যে যেটা হচ্ছে আমরা এটাতে নিয়মিত আমরা কনসার্ন দেখাচ্ছি, যাতে মাইনরিটির উপর যাতে কোনো ধরনের হ্যাম্পার না হয়। তাহলে এই জিনিসটা খুব সুন্দরভাবে ওয়েতে আগাতো। শুধু ইন্ডিয়া কেন, এই যে আপনার আমরা আমরা গত 1 সপ্তাহের মধ্যে শুনতেছি যে ভারতে জাস্ট বাংলাদেশি সন্দেহে তাদের একজন দলিত শ্রেণীর মানুষকে, দুই তিনজন দুই তিনজনকে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে আপনার মেরে ফেলা হয়েছে। তো বাংলাদেশও চাইলে কিন্তু সেম আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি থেকে এটার নিন্দা জানাতে পারে, কন্ডেম করতে পারে, খুব জানাতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, প্রেশার ক্রিয়েট করতে পারে। ইভেন ওখানের যে মাইনরিটি আছে তাদের উপরেও কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলে বারবার কনসার্ন দেখাতে পারবে, প্রেশার ক্রিয়েট করা যায়, এটা প্রেশার ক্রিয়েট করা যায়। তো ইন্ডিয়াও আমাদের এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি থেকে বারবার প্রেশার ক্রিয়েট করতে পারে, আমরাও চাইলে সেই জিনিসটা আমরা করতে পারি। বাট ওই জিনিসটাকে যে ইন্ডিয়ান অথরিটিরা তারা যে বিষয়টাকে নিয়ে যে ক্রিকেটের মধ্যে নিয়ে এসেছে, এবং আপনাকে আমি আবারও বলতেছি, মুস্তাফিজুর রহমানকে যখন বিডিও নেওয়ার পর কলকাতা যখন নিয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ নামটা কিন্তু ছিল, অর্থাৎ সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো তাকে যখন আপনি নেওয়ার পর রিলিজ করে দেয়, তখন আমাদের ক্রীড়া উপদেষ্টা একটা খুবই অসাধারণ একটা কথা বলছে, জনাব আসিফ নজরুল, ন্যাশনাল হিউমিলেশন, এটা একটা জাতিগত একটা অবমাননা। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি, আমাদের সভারেনিটিকে আমরা সম্মান করি, তো আপনি কিন্তু এটা একটা ন্যাশনাল হিউমিলিয়েশন করছেন পরোক্ষভাবে, ইনডিরেক্টলি। আর কারণটা হচ্ছে এখানে আপনাকে আরেকটা জিনিসও বুঝতে হবে, পাওয়ার। আমরা পৃথিবীতে দুই ধরনের পাওয়ার দেখি, একটা হচ্ছে হার্ড পাওয়ার আর একটা হচ্ছে সফট পাওয়ার। হার্ড পাওয়ার হচ্ছে মিলিটারি বেসিসে। এই যে আপনি শুনবেন মাঝে মাঝে যে বিভিন্ন বিমান, জ্যাভ-17 বা 5th জেনারেশন, 6th জেনারেশন যে বিমানগুলো আমরা কেনার আগ্রহ দেখাচ্ছি। তারপর হচ্ছে আমরা নতুন নতুন ডিটারেন্ট পাওয়ার, আমরা পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রে পরিণত হতে চাই, বা যে মিলিটারি বেসিসের যে সামরিক শক্তিগুলো, সেগুলো হচ্ছে হার্ড পাওয়ার। আর সফট পাওয়ার কোনটা? সফট পাওয়ার হচ্ছে যে আপনার মিউজিক, সংস্কৃতি,
খেলাধুলা এন্টারটেইনমেন্ট। যেমন আমাদের যে পরিবেশ উপদেষ্টা সে খুব ভালো একটা কথা বলছে, সৈয়দ রাজওয়ানা, সে বলছে যখন দুই দেশের মধ্যে টানাপোড়েন থাকে তখন আপনার সফট পাওয়ার বা সংস্কৃতিকে আপনি যদি ছড়াই দিতে পারেন তখন একটা ভালো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। তো ক্রিকেটটা হচ্ছে একটা সফট পাওয়ার। এই যে আমরা বাংলাদেশের মধ্যে আছি, আমরা ক্যাপঅপের জন্য আমাদের একটা একটা সমাজ অনেক পাগল। তো এই ক্যাপঅপরা এটা কিন্তু একটা সফট পাওয়ার, যে কোরিয়ানরা তাদের সংস্কৃতিকে, তাদের মিউজিকটাকে ফুল ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি এটা কি করছে, স্প্রেড করতেছে, এটা সবার কাছে ছড়াই দিচ্ছে এবং ভালো লাগতেছে অনেকের থেকে। তো সফট পাওয়ারটা ক্রিকেটের ছিল, কজ হচ্ছে আইসিসি বলেন, ক্রিকেটকে বলেন, ইনডিরেক্টলি কিন্তু রেভিনিউর মাধ্যমে অনেক বেশি পরিমাণ ইন্ডিয়ার হেল্প থাকে, ইন্ডিয়ার অবদান আছে, এটা স্বীকার করতে হবে। বাট এটা হচ্ছে একটা সফট পাওয়ার অ্যাবিউজ, এটা হচ্ছে একটা সফট পাওয়ার অ্যাবিউজ। তো এটা মিসলিড করতেছে, মিসগাইড করতেছে হচ্ছে ইন্ডিয়া। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তো এখন আপনি যখন সফট পাওয়ার অ্যাবিউজ করছেন এবং পিসিবিকে আপনি নাম দিতে বলে আপনি প্লেয়ার নেওয়ার পরে আপনি রিফিউজ করছেন, আগে ভাগে যদি আপনি রিফিউজ করতেন মানা যেত। এখন এই জিনিসটা করছেন, এটা ন্যাশনাল হিউমিলেশন। অথচ এটা অর্থাৎ এটা হচ্ছে জাতিগত অবমাননা। আপনি ঘুরিয়ে ফিরে আমাদের দেশকে আপনি নেগলিজেন্সের মধ্যে নিয়ে আসছেন। তো সেটার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে নট টু প্লে ইন ইন্ডিয়া, যে একটা সিকিউরিটি থ্রেট দেখাচ্ছে, আপনি একজনকে আপনি সিকিউরিটির ইস্যু দেখে আপনি বের করে দিলেন, আপনি 15 জনকে কি সিকিউরিটি দেবেন? খুবই ফ্যান্টাস্টিক লজিক এবং খুবই ফ্যান্টাস্টিক যুক্তিতে তারা আগাচ্ছে, এটা খুবই ভালো। কারণ আমাদের দেশের একটা ইন্টিগ্রিটি, ডিগনিটি, সভারেনিটির একটা বিষয় আছে। আমাদের দেশে ক্রিকেটের, আমাদের দেশের জাতিরা হচ্ছে ক্রিকেট পাগল, আই মিন ইমোশনাল। সো এই জিনিসটাকে আমরা জাতিগতভাবে, যেহেতু জাতির প্রশ্ন এবং দেশের প্রশ্ন চলে আসছে, এটাকে পিসিবি কখনো এটাকে আপনার এড়িয়ে যাওয়া হবে না, এড়িয়ে যাওয়াটা চলবেই না, এটা মেনে নেওয়ার মতো না। সো এটার জন্য বিসিবি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো অত্যন্ত ভালো সিদ্ধান্ত, অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিচ্ছে। তো আমি ভিডিওটা এই জন্যই করছি, যারা আসলে বিষয়টা বুঝে নেই বা আসলে তারা একটা মাঝখানের মধ্যবর্তী অবস্থায় আছে, যে আসলে কি হচ্ছে কি হচ্ছে, মানে খেলতে যদি না যায় আসলে কি প্রবলেম হবে কি না। যদি প্রবলেম হয় তাহলে ডিরেক্ট ক্রীড়া উপদেষ্টা বা আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির চিঠি দেওয়া উচিত, যত টাকা ওদের লস হচ্ছে বা রেভিনিউ আসবে না আমাদের এখান থেকে কোনো বরাদ্দ পাই কিনা বা যেটাই হোক। বাট দেশের প্রশ্নে আসলে কোনো ছাড় না,